নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো বড় এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি সকাল থেকে, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিচ্ছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে দিকে দিকে। বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তার সহ চিকিৎসকদের কর্মবিরতি জারি রয়েছে। সেখানে একটা ভোগান্তির আশঙ্কা তো করা হচ্ছেই। এর মাঝেই আরজিকর কাণ্ডের জের পদত্যাগ আরজিকরের অধ্যক্ষের। পদত্যাগ করলেন অধ্যক্ষ সন্দীপ সোম। আমার নামে বদনাম করা হচ্ছে, এমনটাই বলেছেন অধ্যক্ষ। তরুণী খুনে দোষীদের শাস্তি হোক, কেউ বাধ্য করেনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি। সব সিসিটিভি ফুটেজ পুলিশকে দিয়েছি, এমনটাই বলছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, অধ্যক্ষ তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বলছেন যে দোষীদের শাস্তি হোক, সিসিটিভি ফুটেজ দিয়েছি এবং তার বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ রয়েছে। কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণ আগে তিনি ইমেল মারফত পদত্যাগ করেছিলেন। তিনি আরজিকর হাসপাতালে এসেছিলেন, তারপরে তিনি স্বাস্থ্য ভবনে কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে তিনি পৌঁছেছেন এবং স্বাস্থ্য ভবনকেও তিনি তার হার্ড কপি জমা দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যেভাবে তার মুখে কথা বসিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে একটা রাজনীতি করা হচ্ছে, সেই চক্রান্ত যেমন চলছে তেমনি কিন্তু তিনি বলেছেন যে ছাত্রছাত্রীরা যেহেতু চাইছেন যে তিনি প্রিন্সিপাল হিসেবে না থাকুন এবং সেই জন্য তিনি পদত্যাগ করেছেন এবং মৃত পড়ুয়া ছাত্রীকে তিনি কন্যার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন এই ছাত্রের মৃত্যু একজন কন্যার মৃত্যু এবং সেই মতন বলেছেন সমস্ত সহযোগিতা তিনি করবেন এবং আগামী দিনে যেমন প্রয়োজন হবে তেমনি তিনি সহযোগিতা করবেন। তবে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছেন। সেই দিন থেকে তিনি বিষয়টি নিয়ে অত্যন্ত মর্মাহত। তবে যেভাবে ছাত্রছাত্রীরা চাইছিলেন তিনি পদত্যাগ করুন, যদি পদত্যাগ করলে সমস্যার সমাধান হয়, যদি পদত্যাগ করলে কর্মবিরতি উঠে যায়, আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসে, সেই জন্যই তিনি পদত্যাগ করেছেন। এবং শুধু তার এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছিল যে তাকে লিখিত পদত্যাগ করতে হবে, সেই লিখিত পদত্যাগও কিন্তু তিনি স্বাস্থ্য ভবনে যে করেছেন এবং তিনি আধ ঘন্টা আগে স্বাস্থ্য ভবনে প্রবেশ করেছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ছাত্রী মৃত্যু নিয়ে যেভাবে গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে, যেভাবে বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে চিকিৎসা পরিষেবা যথেষ্ট ব্যাহত হচ্ছে, কারণ কর্মবিরতি হচ্ছে, শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে। সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের এই পদত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন কোনো চাপের কাছে মাথা নত করে নয়, তিনি পদত্যাগ করেছেন ব্যক্তিগতভাবেই এবং সেখানে কোনো রকমভাবে চাপ ছিল না। অর্থাৎ এই পদত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ আরজিকরের অধ্যক্ষের। তিনি বলেছেন যে আমার মুখে কথা বসিয়ে রাজনৈতিক খেলা হচ্ছে, এমনটাই কিন্তু বলেছেন এবং দোষীদের শাস্তি হোক সেই দাবি করেছেন অধ্যক্ষ। তবে অধ্যক্ষের ভূমিকা নিয়েও কিন্তু বেশ কিছু মহলে প্রশ্ন উঠছিল যে তার ভূমিকা কি অধ্যক্ষের এবং আরজিকরের অধ্যক্ষ কিন্তু অনেক তীরে তিনি বিদ্ধ হচ্ছিলেন। কি বলেছেন তিনি পদত্যাগের পর, শোনাব আপনাদের। আমি এতদিন অবধি, আপনি একদম ঠিক বলেছেন যে এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া, সেটা কিন্তু একটা স্বার্থান্বেষীর চক্রান্ত ছিল এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্ট কেস হয়েছে এবং সেই সব কোর্ট কেসে আমি কিন্তু নিরপরাধ হয়ে মাথা উঁচু করে ফিরে এসেছি। কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজিকরে এখনও আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু, যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না। বাট আমার এগেনস্টে যেমন আক্তার আলীর মতো লোকেরা কটূক্তি করে বেরিয়েছে, আমি সেটা কিন্তু ডিএইচএসকে জানিয়ে এনকোয়ারি করতে বলেছিলাম এবং এনকোয়ারিতে দেখা গেছে যে আক্তার আলী বিনা আপনার কোয়ালিফিকেশানে একজন এমটি ল্যাব হয়ে ডেপুটি সুপারে চাকরি করছে। বাকি তদন্ত আপনারা করে নিন, সে জালি করে চাকরি পেয়েছে, সেটা আমি প্রমাণ করে দিয়েছি এবং সেটা কিন্তু প্রতিষ্ঠিত। আমি প্রথমেই বলেছি, আমি যখন আরজিকরে জানতে পারলাম, আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রায়তাপাদা যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, স্যার কি করব। আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা, আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন? একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন? রাখুন ফোনটা, আমি আসছি।
আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই। আপনারা জানেন না সেদিনকে ঘটনা, আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই। আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি। আপনারা জানেন না, হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান, লালবাজারের সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সব কিছুই কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে। আপনাদের শোনালাম আরজি করে অধ্যক্ষ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে মামলার পূর্ণ তদন্ত হোক এবং দোষীদের শাস্তি হোক, এমনটাই কিন্তু দাবি করেছেন। তিনি বলেছেন যে সিসিটিভি ফুটেজ পুলিশকে দিয়েছি। এরপরেই পদত্যাগ করেছেন আরজি করে অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যদিও তার ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল। অন্যদিকে আরজি করের ঘটনায় এবার তৎপর জাতীয় মহিলা কমিশন। আজই কলকাতায় আসছে জাতীয় মহিলা কমিশনের টিম। আজই জাতীয় মহিলা কমিশনের টিম তারা কলকাতায় আসছে এবং আরজি করের ঘটনায় তারা তৎপর ঠিক কি হয়েছিল সেই সমস্ত কিছু জানার জন্য আজ জাতীয় মহিলা কমিশনের টিম কলকাতায় আসছে বলেই জানা যাচ্ছে। আরজি করের ঘটনায় এবার তৎপর জাতীয় মহিলা কমিশন। আজই কলকাতায় আসছেন জাতীয় মহিলা কমিশনের টিম। তারা পরিস্থিতি খতিয়ে দেখবেন ঠিক কি হয়েছিল। এর আগে আমরা দেখেছি জাতীয় মহিলা কমিশন তারা তৎপর হয়ে রাজ্যে এসেছে বিভিন্ন ঘটনায়, সেখানে সন্দেশখালী ঘটনা হোক বা অন্যান্য ঘটনা, তাদেরকে রাজ্যে আসতে দেখা গিয়েছে। এবার আরজি করের ঘটনাতেও তারা তৎপর এবং আজই তারা কলকাতায় আসছেন বলে জানা যাচ্ছে। আরজিকর কাণ্ডে 4 জনকে তলব করলো লালবাজার। ঘটনার দিন নাইট ডিউটিতে থাকা 4 জনকে তলব করা হয়েছে। একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ আর 2 জন চেস্ট মেডিসিন বিভাগের প্রথম বর্ষের পড়ুয়াকে তলব। ঘটনার আগে এই 4 জনের সঙ্গে বসেই রাতের খাবার খেয়েছিল ওই তরুণী। ঘটনার পরের দিন 2 ডাক্তারি পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। 15 থেকে 16 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। লালবাজারের শীর্ষ কর্তারা তারা জিজ্ঞাসাবাদ চালান, আলাদা আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সিসিটিভি ফুটেজ দেখিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বয়ান মিলিয়েও দেখা হয়। 4 জনকে তলব করা হয়েছে যাদের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল তরুণীকে এবং এই 4 জনের সঙ্গে তারা সেই তরুণী রাতের খাবার খেয়েছিল। এরপরেই 4 জনকে তলব করা হয়েছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, 4 জনকে তলব করা হয়েছে, 2 জনকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, বয়ান মিলে দেখা হয়েছিল, এবারও তলব করা হয়েছে। কি জানতে পারছো পুলিশ সূত্র, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে 4 জনকেই আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কারণ এরা 4 জনই কিন্তু নাইট ডিউটিতে ছিল এবং এরা নাইট ডিউটিতে ছিল এবং এরাই কিন্তু ওই তরুণীর সঙ্গে এই 4 জন রাতের খাবারও খেয়েছিল এবং এদের 4 জনের মধ্যেই 2 জন রাত 3টের সময় এই তরুণীকে শেষ দেখে। সেই কারণের জন্য এই 4 জনকে ঘটনার যেদিনকে তদন্ত শুরু হয়, যেদিনকে পুলিশ জানতে পারে, সেই দিনকেও এই আরজি করে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় 15 থেকে 16 ঘন্টা এবং সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেও কিন্তু যেটা দেখা যায় যে আজকে তাদেরকে তলব করা হয় এবং তলব করে তাদেরকে তাদের বয়ান রেকর্ড করা হবে মূলত, কারণ আগের দিনে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেটা ডিটেকশনের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেই কারণের জন্য আজকে ফের তাদেরকে ডাকা হচ্ছে, কারণ তাদের বয়ান রেকর্ড করা হবে এবং সেই বয়ান রেকর্ড কিন্তু কোর্টে জমা পড়বে বলে জানা গিয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। যে খবরের দিকে নজর রেখেছি, আরজিকর কাণ্ডে 4 জনকে তলব করলো লালবাজার। ঘটনার দিন নাইট ডিউটিতে থাকা 4 জনকে তলব করা হয়েছে এবং এই 4 জনের সঙ্গেই তরুণীকে শেষবার দেখা গিয়েছিল, সে রাতের খাবার খেয়েছিল এই 4 জনের সঙ্গে বলে জানা যাচ্ছে। এবার আবারও তাদেরকে তলব করা হয়। আরজিকর বিতর্কের মধ্যেই ভাইরাল অডিও, সেটা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অডিওতে একজন ইন্টার্নের কথা বলা হয়েছে, এটা ইন্টার্নের কাজ, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। ভাইরাল অডিওতে 2 জনের কথোপকথনে শোনা যাচ্ছে।
কলেজের অধ্যক্ষ মেকি আন্দোলন চালাচ্ছে। ভাইরাল অডিওতে এমনটাই দুজনের কথোপকথনে শোনা যাচ্ছে। অন্য ভাইরাল অডিওতেও কোনো চিকিৎসকের যুক্ত থাকার উল্লেখ। ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। বলতে একটু আরজিকরের ব্যাপারটা, আরজিকরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাঁকড়ের তারাই চালাচ্ছে, আমাদেরকে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। এন্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোরা আরজিকরের ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে, বাট না নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট মেয়েটা মেয়ে কি করছে, ও সে যখন ছড়ে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে, কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিকর ইজ ডুমড। আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি, হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি। আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশটাও সেখানে করেছে। তো অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা, সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ। আরে আজকে একটা ল্যাব খুলি ভর্তি হতে এসেছিল WBHS, তো WBHS নিশ্চয়ই পুলিশ এইসব হ্যান ত্যান এইসবই আসে। আমার কনসালটেন্ট স্যার উনি জেনারেলি স্কিম করে না, বাট এই কয়েকটা যারা আছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট আসলো, এই হলো, করতেই হয়, তাহলে মমতা দিদি থ্রু ক্যাচ লাগাবে ওরা। তো মর্নিং অ্যাডমিশন হচ্ছে আজকেই ওটি, তো আমি সব ওষুধ জিজ্ঞেস করছি, রেগুলার মেডিকেশনস কী খাই, এসব হিস্ট্রি টেকিং করছি। তখন বারবার পেশেন্টের ছেলের ফোন আসছে আর বলছে সামনে ডাক্তার, এটা সেন্সিটিভ ইস্যু, কথা বলতে পারছি না, বাবাকে ভর্তি করতে এসেছি, পরে কল ব্যাক করছি। আমি বলছি কী রে বাবা এমনি কথা বলছে, না আই আন্ডারস্টুড কি আমার সামনে ও কথা বলতে চাইছে না। দিয়ে তারপর আরেকবার কল আসলো অন্য কেউ, বলে হ্যাঁ ওই তো সঞ্জয়কে ধরেছে, দালালটাকে, আমি আসছি, বাবাকে ভর্তি করে আমি আসছি, আবার ওটি টাইম চলে আসবো। তখন আমি যেতে জিজ্ঞেস করলাম আপনি কি পুলিশ? হ্যাঁ আপনাদের এই ব্যাপারটা যেটা হয়েছে ওটাতে তো আমি আছি, কিন্তু একটা লোককে ধরা হয়েছে, দালাল, ওর যে ইয়ারফোনটা ইউজ করতো, ওই ইয়ারফোনটা ওই ভিকটিমের পাশে পাওয়া গেছে, কিন্তু ও কিছু করেনি, এটা আমরাও জানি, আর এটা অ্যাডমিন লেভেলেই হয়েছে, আর ঝেড়ে গাছলে অনেক কিছুই বেরোবে, আপনারাই এম্বারেসড হবেন, ডাক্তারও ইনভলভ আছে বা থাকতে পারে, মানে আছে ঠিক ওয়ার্ডটা বলেনি, বাট ওই টাইপের একটা হিন্ট দিল যে এসব অনেক উঁচু লেভেলেরই ব্যাপার হয়, এমনি এমনি হঠাৎ করে একটা হয়ে গেল ওরকম না।
আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে কর্মবিরতি। বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছে, সেই মতোই কিন্তু আন্দোলন প্রতিবাদ চলছে। বিভিন্ন হাসপাতালের ছবি সেটাই ধরা পড়ছে। শহর কলকাতাতেও যেরকম একই ছবি, জেলাতেও কর্মবিরতি চলছে, হাসপাতালে কর্মবিরতি অব্যাহত, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং স্বাভাবিকভাবেই যে ভোগান্তির আশঙ্কা করা হয়েছিল সেটাই কিন্তু দেখা যাচ্ছে, রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। রামপুরহাট মেডিকেল কলেজে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের। আমরা বিভিন্ন হাসপাতালের ছবি আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি, রামপুরহাট মেডিকেল কলেজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী, এবং অন্যদিকে কল্যাণী মেডিকেল কলেজের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। আমি প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজের দিকে নজর রাখবো, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, জুনিয়র ডাক্তার যে কর্মবিরতি সেটা চলছে, রামপুরহাট মেডিকেল কলেজের ছবিটা এই মুহূর্তে কি উঠে আসছে, এবং রোগীরাও তো হয়রানির শিকার হচ্ছেন, ভোগান্তির শিকার হচ্ছেন? একেবারেই তাই ইন্দ্রাণী। গত শনিবার থেকে যদি আমরা দেখি, শনিবার, রবিবার, এদিন সোমবার, তৃতীয় দিনে মূলত পড়ল আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল। যারা বিশেষ করে জুনিয়র ডাক্তার বা জুনিয়র যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন তাদের এই আন্দোলন কর্মসূচি। দেখো, খুব স্বাভাবিকভাবেই এদিনেও কিন্তু ছবিটার কোনো ব্যতিক্রম নেই। আমরা দেখতে পাচ্ছি যে শনিবার যে ছবি ছিল, রবিবার যে ছবি ছিল, সোমবারেও কিন্তু সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। যারা আন্দোলনরত পড়ুয়া, বিক্ষোভকারী যারা মেডিকেল স্টুডেন্টরা রয়েছে, তারা রামপুরহাট মেডিকেল কলেজ যে হাসপাতালের এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগ, সেখানেই তারা বসে পড়েছেন। তাদের হাতে ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে তারা কিন্তু প্রতিবাদ কর্মসূচি জানাচ্ছেন। দেখো, তারা পরিষ্কারভাবে বলছেন যে তাদের যে এই হাসপাতালে এই মুহূর্তে দাঁড়িয়ে এমার্জেন্সি এবং ইনডোরে যে সমস্ত রোগীরা ভর্তি রয়েছে তাদের স্বাস্থ্য যে পরিষেবা যে বাড়িয়ে দেওয়ার বিষয়টা, সেটা কিন্তু সুস্থভাবে রয়েছে এবং ঠিকঠাক রয়েছে, কিন্তু বহির্বিভাগ বা অন্যান্য যে বিভাগ, সেই বিভাগ সম্পূর্ণভাবে তারা কিন্তু কর্মবিরতি ডাক দিয়েছেন। শনিবার থেকে সোমবার পর্যন্ত চলছেন। দেখো, অবশ্যই তাদের প্রথম এবং প্রধান যে দাবি সেটা হচ্ছে, তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য কিন্তু তোলপাড় আরজিকর কাণ্ড নিয়ে। এবং আরজিকরে তুমি জানো যেভাবে একজন হবু ডাক্তার, তাকে তার অভিযোগ উঠছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবং এই ঘটনার মধ্যেই তুমি জানো যে ইতিমধ্যে একটা গ্রেফতার হয়েছে, কলকাতা পুলিশ উচ্চ পর্যায়ে তদন্ত। দেখো, হয়রানি ছবি বলতে যে সমস্ত রোগীরা, তুমি জানো যে রামপুরহাট মেডিকেল কলেজ যে হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল। তার কারণ হচ্ছে রামপুরহাট মহকুমায় বিস্তীর্ণ অঞ্চলে যে গ্রাম প্রতিবেশী, তুমি জানো যে ঝাড়খণ্ড রয়েছে, প্রচুর মানুষ কিন্তু রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আসেন চিকিৎসা করাতে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে কিন্তু খালি হাতেই ফিরতে হচ্ছে। তার কারণ হচ্ছে আউটডোর অর্থাৎ বহির্বিভাগ যে রয়েছে সেখানে ডাক্তার কিন্তু বসছেন না, সেখানে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এছাড়াও আউটডোরে যে সমস্ত চিকিৎসার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাগুলো হয় সেগুলোও কিন্তু কার্যত বন্ধ রয়েছে। খুব স্বাভাবিকভাবেই তারা হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। মনে তুমি সঙ্গে থাকো, আমি কল্যাণী মেডিকেল কলেজের দিকে নজর রাখবো। সেখান থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, যেরকমটা বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে যে রোগী ভোগান্তির ছবি সামনে আসছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে, কল্যাণী মেডিকেল কলেজের ছবিটা এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ? সেখানে রোগীরা কি বলছেন, রোগীর পরিবারই বা কি বলছে? দেখো, প্রথমেই বলি, বহু দূর দূরান্ত থেকে কিন্তু এই কল্যাণী মেডিকেল কলেজ জেএনএম হাসপাতালে রোগী দেখাতে আসেন। ওপারে হুগলি, ওদিকে উত্তর 24 পরগনা এবং নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা দেখাতে আসেন কিন্তু এখানে। এবং সেই সময় তারা কিন্তু বেশিরভাগই কিন্তু জানতেন না যে আন্দোলন হচ্ছে, কারণ সকলে তো আর বাড়িতে টিভি বা সেভাবে দেখেননি। তাই ওই দূর দূরান্তের গ্রামের যে সমস্ত পরিষেবা পেতে বা চিকিৎসা পেতে কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল, সকাল থেকে তারা কিন্তু ফিরে গেছেন। এখন শুধুমাত্র যে এমার্জেন্সিতে খোলা আছে এবং ভেতরে ইনডোর পরিষেবা চালু আছে। কিন্তু এখানেও একটা ব্যাপার যে এমার্জেন্সিতে কিন্তু খুব বেশি অতিরিক্ত গুরুত্বপূর্ণ না হলে কিন্তু তাকে সেখানেও ভর্তি নেওয়া হচ্ছে না, প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যেটা জানা গেছে যে যারা আন্দোলনরত ছাত্রছাত্রী এবং যারা পিজি, যারা ডক্টর রয়েছে, যারা ইন্টার্ন রয়েছে, সকলে কিন্তু বসে রয়েছে কল্যাণী এমার্জেন্সি গেটের সামনে। তাদের একটাই দাবি, সুনিশ্চিত করতে হবে নিরাপত্তা।
শুধুমাত্র একটা আরজিকর কাণ্ডে নিয়ে যে ঘটনা হয়েছে সেটা কিন্তু নয়। সমস্ত হাসপাতালের নিরাপত্তাও নিশ্চিন্ত করতে হবে, প্রত্যেক ডাক্তারের নিরাপত্তা নিশ্চিন্ত করতে হবে। যারা এই খুন এবং ধর্ষণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের উপযুক্ত সাজা দিতে হবে এবং যাতে বিচার পায় ওই ডাক্তারি পড়ুয়া মেয়েটির বাবা মা, সেটা কিন্তু তারা চাইছে। এবং যেহেতু অর্থাৎ সেই প্রতিবাদ জারি রয়েছে ডাক্তারদের এবং ডাক্তাররা তারা কর্মবিরতি করায় স্বাভাবিকভাবে এই রোগীরা কিন্তু হয়রানির শিকার হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি, রামপুরহাট থেকে মনা বীরবংশী এবং কল্যাণী থেকে আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। আমি দুজনকে ধন্যবাদ জানাবো। বাই। আজকের ব্যায়াম শুরু। কোমর বেঁধে উঠিয়ে শস্ত্র, ফিনাইল ডিটারজেন্ট করো একত্র, সাফ কর তুই যত্র তত্র। ব্যাস এইটুকু পরিষ্কার, কবে পাবো এর থেকে মুক্তি? নিজের ভেতরের জাগিও না শক্তি, এসে গেছে নতুন লাইজল শক্তি। ডিটারজেন্ট আর ফিনাইলের তুলনায় করে 2 গুণ পরিষ্কার, মারে 99.9% জীবাণু। লাইজল শক্তি সবচেয়ে দমদার, পরিষ্কার, চমৎকার। नंदिनी चले बस अभी ये लड्डू पैक कर लूं अर्जुन के लिए। Rashmi BOF TMT Bar. The low carbon TMT bar made with BOF technology gives you double power, double strength. The world class technology now in Rashmi BOF TMT Bar. सारी साफ सुथरी चीजें सेहत के लिए अच्छी हो ये जरूरी नहीं, लेकिन हमारी सेहत से जुड़ी सारी बातें निश्चय ही शुद्ध होनी चाहिए। उसी प्रकार लायन डेट्स हमारी सेहत का ख्याल रखने वाले डेट्स को दुनिया में पहली बार तकनीकी मदद से बिना हाथों से छुए स्वच्छ प्रकार से पैक किया जाता है। लायन डेट्स, आखिर स्वच्छता ही सेहत की पहली सीढ़ी है। প্রতিবার ডেটল, অন্য কিছু কেন নয়? আরিয়ানকে চেনো না? দুষ্টুমির সঙ্গে যদি ওর বন্ধুত্ব না থাকতো তাহলে তো যা কিছুই চলতো। প্রতিদিন জীবাণুর সারি না হতো তো যা কিছুই চলতো। মাটি और খেলনা না হতো তো যা কিছুই চলতো। বৃষ্টি মানে সংক্রমণ আর রোগ, কিন্তু বাচ্চারা তাদের শৈশব কেন নষ্ট করবে? তাই আমার বাড়িতে আর কিছু নয়, চলে শুধুমাত্র ডেটল। ডেটল দেয় 100টি রোগ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। মায়ের ভরসা শুধু ডেটল। এবার ট্রাই করুন নতুন ডেটল শাওয়ার জেল, লং লাস্টিং ফ্রেশনেস এর জন্য। এখন নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। নাম মৌপিয়া নন্দী, পেশা সাংবাদিকতা, অভিজ্ঞতা 25 বছর, 1 মাসের উপর নিরুদ্দেশ। মৌপিয়া কোথায়? লন্ডনে বর্ণ বৈষম্য দাঙ্গার খবর করতে। মৌপিয়া কোথায়? আমেরিকায় কমলা হ্যারিস আর ট্রাম্পের নির্বাচনী প্রচারের কভারেজে, নাকি বলিভিয়ার ভোট কভারেজে? মৌপিয়া কি আমাজনের জঙ্গলে? উত্তাল বাংলাদেশে মৌপিয়া? সব খবর নিয়ে আমি মৌপিয়া। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে। বিভিন্ন মেডিকেল কলেজের শহর থেকে জেলা কর্মবিরতির ছবি উঠে আসছে, যেখানে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত রয়েছে এবং যার জেরে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। আপনাদের দেখাবো বাঁকুড়া মেডিকেল কলেজের ছবি এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায় এবং মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। আমি সরাসরি যাব বাঁকুড়া মেডিকেল কলেজের ছবিটা জানবো। স্বরূপ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? কারণ কর্মবিরতির জেরে স্বাভাবিকভাবেই যে আন্দোলন চলছে তার জেরে
হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। একেবারে দেখো ইন্দ্রাণী, ক্রমশ পরিস্থিতি যে একটা জটিল পর্যায়ের দিকে যাচ্ছে সেটা একদমই স্পষ্ট। কারণ গত শনিবার থেকে আন্দোলন, কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের, যারা 24/7 বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত থাকেন, চিকিৎসা পরিষেবা দেন, তারা আজকে যখন বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন, কর্মবিরতি করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর এবং আউটডোর বিভাগে চিকিৎসা পরিষেবা যে ব্যাহত হচ্ছে সেটা স্বীকার করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছেন যারা রোগীরা, যারা ভর্তি রয়েছেন, তাদের আত্মীয়রা, পরিজনেরা। ইনডোর বিভাগ যারা আজকে সকাল থেকে ইনডোরে চিকিৎসা করাতে এসেছেন, অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন চিকিৎসা পরিষেবা না পেয়ে। আবার ইনডোর বিভাগে যারা ভর্তি রয়েছেন তারাও কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, এবং তারা যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না তার ক্ষোভও আছড়ে পড়েছিল বাঁকুড়া মেডিকেল কলেজ গেটের সামনে। গতকাল সন্ধ্যেবেলায় রোগীর আত্মীয়রা চিকিৎসা পরিষেবা চালু করার দাবি নিয়ে তারা বিক্ষোভ আন্দোলন চালিয়ে গেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। যদিও পরবর্তীকালে প্রশাসনিক আশ্বাস দেওয়া হয় বা হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দেন যে পরিস্থিতি চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে, কিন্তু সোমবারের সকাল থেকে চেহারাটা কিন্তু একটুকুনো বদলায়নি। কর্মবিরতি চলছে, স্লোগান চলছে, নো সিকিউরিটি নো সার্ভিস, এই স্লোগানকে হাতিয়ার করে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা আতঙ্কে ভুগছেন, তারা আলোহীন একটা অন্ধকার জীবনের মধ্য দিয়ে তারা মানুষের জীবন বাঁচাতে ছুটে আসছেন, চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। সেই জায়গায় এইরকম ধরনের একটা ঘটনা, আরজিকরের ঘটনা, তাদেরকে আন্দোলন, তার প্রতিবাদে আন্দোলন, এবং সেই আন্দোলন থেকে তাদের যে দাবিগুলো, ন্যূনতম বেসিক যে দাবিগুলো, সেই দাবিগুলো তারা আন্দোলনের মাধ্যমে তুলছেন। আলোর ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, পুলিশ প্যাট্রোলিংয়ের ব্যবস্থা, এবং যে মেডিকেল কলেজ চত্বর, সেই চত্বর যাতে সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়, এই দাবিগুলো করা হচ্ছে। তবে দফায় দফায় আলোচনা চলছে, দফায় দফায় বৈঠক হচ্ছে, এবং শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষের, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মৌখিক আশ্বাস নয়, এবং সেটা কিন্তু সরেজমিনে দেখাতে হবে, তবেই কিন্তু এই আন্দোলন তারা তুলবেন। অর্থাৎ দাবি পূরণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তারা আন্দোলন চালাবেন, কর্মবিরতি চালিয়ে যাবেন। কিন্তু এই যে দীর্ঘ সময় ধরে এই কর্মবিরতি, এই আন্দোলন চলছে, তাতে কিন্তু সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকেই পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন, কারণ বাঁকুড়া মেডিকেল কলেজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান। শুধু বাঁকুড়া জেলার মানুষের নয়, আশেপাশের জেলার মানুষ এখানে ছুটে আসেন। দূর দূরান্ত থেকে স্থানান্তরিত করা রোগী বোঝা যাচ্ছে যে সেখানেও কর্মবিরতি চলছে, এবং তাদের যে দাবি সেটা নিয়ে তারা কর্মবিরতি চালাচ্ছেন। তবে যে রোগীদের যে হয়রানি, তারা সেটা শিকার হচ্ছেন। স্বরূপ, তুমি সঙ্গে থাকো, আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন কল্যাণ চন্দ্র, আমি তার কাছেও যাবো, সেখানকার ছবিটাও জানবো। তবে তার আগে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিভিন্ন হাসপাতালের যে ছবিটা উঠে আসছে ভোগান্তি, সেটা আপনাদের দেখাবো। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আজ জরুরি বৈঠকে মুখ্য সচিব, বিকেলে জেলা শাসকদের সঙ্গে বৈঠক মুখ্য সচিবের। জেলায় জেলায় হাসপাতালে কর্মবিরতি নিয়ে আলোচনার সম্ভাবনা, বন্যা পরিস্থিতি ও পুজো নিয়েও বৈঠক করবেন। ভার্চুয়ালি জেলা শাসকরা উপস্থিত থাকবে, এমনটাই নবান্ন সূত্রে খবর। যেভাবে কর্মবিরতি শুরু হয়েছে বিভিন্ন হাসপাতালে, সেটা নিয়ে যেরকম আলোচনা হবে, এছাড়া পুজো এবং বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, নবান্ন সূত্রে কি কি খবর পাওয়া যাচ্ছে? কারণ কর্মবিরতি যে চলছে বিভিন্ন হাসপাতালে, সেটা নিয়ে একটা আলোচনা হওয়ার সম্ভাবনা থাকছেই। একেবারে ইন্দ্রাণী, দেখো যে আজকে এই বিষয় নিয়ে কিন্তু মুখ্য সচিব বিকালবেলা বৈঠক ডেকেছেন। সব জেলা শাসকদের নিয়ে কথা বলবেন যে কি অবস্থা রয়েছে, তার পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া উচিত, এমার্জেন্সি যেন খোলা থাকে, পাশাপাশি অন্য কোনো জায়গায় যাতে কোনো রকম কোনো ঘটনা না ঘটে, এবং রুগীরা যারা আসবেন তারা যেন প্রপার ট্রিটমেন্ট পান, সেই দিকে নজর রাখতে হবে। এই নিয়ে কিন্তু একটা বৈঠক হয়েছে। অন্যদিকে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জায়গায় যে জল জমে রয়েছে এবং বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে, সেই জায়গাগুলো নিয়েও কিন্তু আজকে বৈঠক করবেন, এবং সেখানে এই বৈঠকগুলোতে কিন্তু সেই বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে হবে, কি কি রিলিফ ফান্ড দিতে হবে, সেই বিষয়গুলো নিয়েও একদিকে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পুজো নিয়েও আজকে দ্বিতীয় বিষয় রয়েছে, যে পুজো নিয়েও আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই তিনটে বিষয় মূল আলোচনা হওয়ার কথা রয়েছে। ইন্দ্রাণী, ধন্যবাদ দীপ্তিমান। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। বন্যা পরিস্থিতি ও পুজো নিয়ে বৈঠক করবেন। তবে যেভাবে হাসপাতালে কর্মবিরতি চলছে ডাক্তারদের, সেই বিষয় নিয়ে আলোচনা। ভার্চুয়ালি জেলা শাসকরা উপস্থিত থাকবেন, এমনটাই নবান্ন সূত্রে খবর। বিকেলে জেলা শাসকদের সঙ্গে বৈঠক মুখ্য সচিবের। বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি নিয়ে আলোচনা।
বিভিন্ন হাসপাতালে যে কর্মবিরতি চলছে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেভাবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালাচ্ছেন তাদের দাবি নিয়ে এবং যে আরজি করের ঘটনা সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন। অন্যদিকে যে রোগী হয়রানি, যে ভোগান্তির ছবিটা সামনে আসছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কি অবস্থা রয়েছে সেখানে চলে যাব সরাসরি। আমাদের প্রতিনিধি রয়েছেন কল্যাণ চন্দ্র। কল্যাণ, এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ছবিটা কি? কারণ জেলার বিভিন্ন হাসপাতাল থেকে কর্মবিরতি এবং তার জেরে রোগী ভোগান্তির একটা ছবি সামনে আসছে। দেখো ইন্দ্রাণী, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, খোলা রয়েছে এমার্জেন্সি, খোলা রয়েছে আউটডোর এবং ইনডোর, কিন্তু চিকিৎসক নাই। কেন? কারণ আরজি করের মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় গতকাল থেকে কর্মবিরতি শুরু করেছে জুনিয়র চিকিৎসকেরা এবং এই 150 জনের বেশি প্রায় জুনিয়র চিকিৎসক এই কর্মবিরতির কারণে হাসপাতাল অচল হয়ে পড়েছে। কারণ হাসপাতালের মূল স্তম্ভ বলতে জুনিয়র চিকিৎসকেরা, বিশেষ করে ইন্টার্ন এবং হাউস স্টাফ। সেই ইন্টার্ন এবং হাউস স্টাফ 156 জন যারা কর্মবিরতি শুরু করেছেন এবং ইনডোর এবং আউটডোরে কোনো পরিষেবা তারা দিচ্ছেন না। আমার ঠিক ডান পাশেই তারা সকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাইছেন। বিচারটা কি? যে খুনের ঘটনায় অভিযুক্তের বিচার, কিন্তু বিচার তাকে ধরা পড়েছে। সাধারণ মানুষ যেভাবে হয়রানি হচ্ছেন, বিশেষ করে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তারা সকাল থেকে যখন ট্রিটমেন্ট পাচ্ছেন না এবং আউটডোরে দূর দূরান্ত থেকে যারা রোগী এবং রোগীর আত্মীয়রা এসেছেন, তারা যখন ট্রিটমেন্ট পাচ্ছেন না, তারা পরিষেবা পাচ্ছেন না, সেই পরিষেবা ব্যাহত হচ্ছে, তার দায় কে নেবে? যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে সিনিয়র যারা চিকিৎসক রয়েছেন তারা পরিষেবা দিচ্ছেন, তারা যেমন রোগীদের দেখছেন যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, পাশাপাশি আউটডোরে দেখা হচ্ছে। কিন্তু এই সুবিশাল হাসপাতালে হঠাৎ করে যদি 156 জন জুনিয়র চিকিৎসক স্ট্রাইক ডেকে দেয়, সেক্ষেত্রে যে পরিষেবাটা ব্যাহত হবে একথা বলার অপেক্ষা রাখে না। যদিও হাসপাতালে যে সমস্ত হোস্টেল রয়েছে, বিশেষ করে গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেল, সেখানে 100-র ওপরে সিসিটিভি ক্যামেরা যেমন বাড়ানো হয়েছে, তেমনি 35 জন নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে। অর্থাৎ নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা হচ্ছে হাসপাতালকে এবং হাসপাতালের হোস্টেলগুলোকে। কিন্তু জুনিয়র চিকিৎসকদের অবিলম্বে চিকিৎসা পরিষেবার দাবি তুলেছেন রোগীরা এবং রোগীর আত্মীয়রা। যদিও জুনিয়র চিকিৎসকদের দাবি, তাদের বক্তব্য যে তারা চিকিৎসা পরিষেবা দিতে চান, কিন্তু যে তদন্ত হচ্ছে সেটা বিচার বিভাগের তদন্তের পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তির তারা দাবি তুলছেন। সেই দাবিতে তারা মানুষকেও আন্দোলনে সামিল হতে বলছেন। আজকে হঠাৎ করেই সকাল থেকে দেখা গেল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যে সমস্ত যারা নার্স রয়েছেন, সেই নার্সিং স্টুডেন্টরা তারা বিক্ষোভ শুরু করলেন। তারাও দাবি করলেন যে আমরা বিচার চাই। এখন এই বিচারের জন্য কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে যারা রোগী এবং রোগীর আত্মীয়, তারা সাফার করছেন। কারণ হাসপাতালে বহু পেশেন্ট যারা ভর্তি হচ্ছেন, তারা এই হাসপাতালে চিকিৎসা না পেয়ে কাছাকাছি স্থানীয় যে সমস্ত নার্সিংহোম আছে সেগুলোতে চলে যাচ্ছেন। পাশাপাশি অনেকে ফিরে যাচ্ছেন, অনেকে আবার পড়েই থাকছেন কখন চিকিৎসক আসবে, কখন তাকে দেখবেন। যদিও হাসপাতালে যে সমস্ত নার্স রয়েছে, সে সমস্ত নার্সরা অনবরত পরিষেবা দিয়ে রয়েছেন, দিনরাত্রি তারা পরিষেবা দিচ্ছেন, কিন্তু চিকিৎসকের যে অভাব, সে অভাবটা রয়েছে হাসপাতালে। এখন এই কর্মবিরতি কবে উঠবে, কখন এই ছাত্ররা, বিশেষ করে জুনিয়র চিকিৎসকেরা বা ইন্টার্ন বা হাউস স্টাফরা তাদের কর্মবিরতি তুলবেন, সেদিকেই তাকিয়ে রয়েছে মুর্শিদাবাদের লোক এবং মুর্শিদাবাদবাসী। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আলোচনা চলছে, বৈঠকের পর বৈঠক হচ্ছে এবং বৈঠক শেষে তাদের আলোচনার শেষে তাদের সিদ্ধান্ত হবে যে তারা কর্মবিরতি থেকে উঠে আসবেন, তারা নতুনভাবে চিকিৎসা করবেন কিনা। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে মূল স্তম্ভ যারা, যে জুনিয়র চিকিৎসকেরা, তারাই কিন্তু কর্মবিরতির ফলে হাসপাতাল অচল হয়ে পড়েছে। একেবারে ধন্যবাদ কল্যাণ। আমাদের সঙ্গে সরাসরি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। তবে যে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের, তার জন্য যে রোগীরা হয়রানির শিকার হচ্ছেন সেই ছবি সামনে আসছে। তবে জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের যেটা দাবি তারা জানাচ্ছেন, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবেই ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি সাগর দত্ত হাসপাতালে। দুর্ভোগে রোগী ও রোগীর আত্মীয়রা, চিকিৎসা পরিষেবা না পেয়ে বিক্ষোভে রোগীর আত্মীয়রা। সাগর দত্ত মেডিকেল কলেজে রোগীর আত্মীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে চিকিৎসা পরিষেবা তারা পাচ্ছেন না, কারণ চিকিৎসকরা কর্মবিরতিতে চলে গেছেন, তার জন্য ভোগান্তির শিকার হচ্ছেন। আউটডোর খোলা রয়েছে, ইনডোর এবং যে জরুরি বিভাগ সেটাও খোলা রয়েছে, কিন্তু সেখানে কোনো চিকিৎসক নেই। তারা কর্মবিরতি, তারা প্রতিবাদ এবং বিক্ষোভ দেখাচ্ছেন, আরজি কর কাণ্ডের প্রতিবাদ দেখাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবার তারা চিকিৎসা পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সাগর দত্ত মেডিকেল কলেজ ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি।
অন্যদিকে আপনারা দেখাবো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, সেখানে নার্সদের প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নার্সদের প্রতিবাদ বিক্ষোভ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নার্সদের প্রতিবাদ বিক্ষোভ, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, নার্সদের প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে, তুমি যেরকমটা বলছিলে যে কর্মবিরতি চলছে, রোগীদের ভোগান্তি হচ্ছে, কিন্তু এই যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি প্রতিবাদ, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কল্যাণ, তুমি দেখতেই পাচ্ছ যে নার্সরা, নার্সরা যে তারা বিচারের দাবিতে তারা গোটা বহরমপুর জুড়ে তারা মিছিল করলেন এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে মিছিল শুরু হয়েছিল এবং তারা এখন আবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকলেন। এই স্টুডেন্ট নার্স অর্থাৎ নার্সিং স্টুডেন্টদের দাবি, তারা জাস্টিস চাই, তারা বিচার চাই। যে মহিলা চিকিৎসক মারা গেছেন, তাকে খুন করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, তারা বিচার চান। সেই দাবিতে তারা কিন্তু আজকে আন্দোলন করছেন এবং আজকে সকাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি সাধারণ মানুষ যাতে এই আন্দোলনে সামিল হয়, সেই কারণেই তাদের এই আন্দোলন। এবং তারা বলছেন যে আমরা নার্সিং স্টুডেন্ট, আমরা সবে আমাদের জীবন শুরু হচ্ছে, আমরা হাসপাতালে ঢুকছি, কিন্তু এরপরে যদি আমাদের এইভাবে নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে আমরা কোথায় যাব? সে কারণেই তাদের এই মিছিল এবং সে কারণেই তাদের আন্দোলন। তবে ঠিক তার ডান পাশে তুমি দেখতে পাচ্ছ, আমি একটু দেখানোর চেষ্টা করব যে যারা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু সেখানে সকাল থেকে বসে রয়েছেন এবং সেখান থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদেরও দাবি যে খুন হয়েছেন মহিলা চিকিৎসক, সেই মহিলা চিকিৎসকের কিন্তু তারা অভিযুক্তের কঠোর শাস্তি চান। এবং সবচেয়ে বড় বিষয়, হাসপাতালের এই মূল গেট, সেই মূল গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এমার্জেন্সি যে সমস্ত রোগীরা এখানে আসতো এবং এসে ট্রিটমেন্ট করতো, সেই গেট বন্ধ করে দিয়ে ঠিক আমার ডান দিকে আরেকটি গেট রয়েছে, সেখানে একটি ছোট গেট, সেই ছোট গেট দিয়ে এমার্জেন্সি রোগীদের ঢোকানো হচ্ছে এবং হাসপাতালে চিকিৎসা হচ্ছে। তবে যে চিকিৎসকরা রয়েছেন সেই চিকিৎসকরা প্রাচুর্য নয়, অর্থাৎ পর্যাপ্ত নয়, এরকমটাই দাবি, এরকমটাই চিত্র দেখা যাচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ইন্দ্রাণী, ধন্যবাদ কল্যাণ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সামনে থেকে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। এবং সেখানে যে প্রতিবাদ বিক্ষোভ সেটা জারি রয়েছে, তাই পরিষেবা না পেয়েও আবার ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। আরো খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে অন্য খবরের দিকে নজর রাখবো। শিলিগুড়িতে পথ দুর্ঘটনা, মৃত্যু হয়েছে 7 জনের। দুর্ঘটনায় মৃত পুণ্যার্থীর 7 জন পুণ্যার্থীর মৃত্যু, আহত 2 জন। শিলিগুড়িতে পথ দুর্ঘটনা, মৃত্যু 7 জনের। দুর্ঘটনায় 7 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, 7 পুণ্যার্থীর মৃত্যু। ফোনে রয়েছেন প্রতিনিধি রীনা কুমার। রীনা, কি জানা যাচ্ছে? দেখো, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার এবং আজ যে শিব ভক্তরা তারা কিন্তু শিলিগুড়ির জঙ্গলি বাবা মন্দির, সেখানে তারই উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলেন। পায়ে হেঁটে তারা যাচ্ছিল এবং সেই সময় কিন্তু জানা যায় যে পেছন থেকে একটি দ্রুত গতিতে আসা গাড়ি তাদের যে 10 জন তারা পায়ে হেঁটে যাচ্ছিল তাদেরকে ধাক্কা মারে এবং এরপর কিন্তু সেই গাড়িটিও ধুমধে মুচড়ে যায় একটি ল্যাম্পপোস্টের সাথে লেগে। এবং এই ঘটনার ফলে যে রয়েছে 6 জন পুণ্যার্থী তাদের কিন্তু মৃত্যু ঘটে ঘটনাস্থলে। এবং জানা গেছে যে তার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ারেরও মৃত্যু ঘটে, অর্থাৎ মোট 7 জনের মৃত্যু ঘটেছে এই ঘটনার ফলে। যার ফলে যে এই ঘটনাটি ঘটেছে তা কিন্তু বাগডোগরার যে মুনি চা বাগান রয়েছে, সেই মুনি চা বাগানের রাস্তাতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং এই ঘটনার খবর পাওয়া মাত্রই কিন্তু যে পুলিশ রয়েছে তা কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপর মৃতদের ও যে আহতরা রয়েছে তাদেরকে উদ্ধার করে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ধন্যবাদ রীনা। কথা বললাম প্রতিনিধি রীনা কুমারের সঙ্গে। দুর্ঘটনায় 7 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত 2 জন। শিলিগুড়ির বাগডোগরার ঘটনা, বাগডোগরা ও সিকিমের বাসিন্দার মৃত্যু হয়েছে। আসি বড় খবরে। ফের সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই গ্রেফতারির বৈধতা চ্যালেঞ্জ করে মামলা, সেই সঙ্গে জামিনের আর্জিও করেন কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি কেজরিওয়াল, তাকে নিম্ন আদালত জামিন দিল। হাইকোর্টে
জামিনের বিরোধিতা করে যায় ইডি এবং সেখানে স্থগিত করে দেওয়া হয় তার জামিন এবং এরপরেই সিবিআই গ্রেফতারির বৈধতা চ্যালেঞ্জ করে মামলা ফের সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়াল, সেই সঙ্গে জামিনের আর্জিও করেন কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি কেজরিওয়াল। যদিও এই মামলাতে মনীষ সিসোদিয়া, দিল্লির উপমুখ্যমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তাকে আগেই জামিন দেওয়া হয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি জানা যাচ্ছে? এর আগে দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ একই আবেদন, অর্থাৎ সিবিআই গ্রেফতারির বৈধতা এবং জামিনের আবেদন, এই দুটো আবেদনই খারিজটা করে। তবে দিল্লি হাইকোর্ট একই সঙ্গে জানিয়েছিল যে যদি জামিন পেতে হয় তাহলে কেজরিওয়ালকে নিম্ন আদালতে যেতে পারেন। এই দিল্লি হাইকোর্টের রায়টিকেই চ্যালেঞ্জ করে কেজরিওয়াল এদিন সুপ্রিম কোর্টে আবেদনটা জানান। তার হয়ে মনোজ সিংভি তিনি আবেদনটা পেশ করলে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে যথাশীঘ্র সম্ভব আবেদনটি শোনা হবে। আজকের ডেভেলপমেন্ট এইটুকুই। একেবারে ধন্যবাদ পল্লবদা। সিবিআই গ্রেফতারির বৈধতা চ্যালেঞ্জ করে মামলা ফের সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়াল। যদিও এই মামলাতে জামিন পেয়েছেন মনীষ সিসোদিয়া সহ আপ নেতা সঞ্জয় সিং, তারা জামিন পেয়েছে। তবে অরবিন্দ কেজরিওয়াল তিনি এখনো জেলবন্দি এবং দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টে গিয়েছেন তিনি, বৈধতা সিবিআই গ্রেফতারির বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে, পাশাপাশি জামিনের আর্জিও করেছেন সুপ্রিম কোর্টে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।